হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর মডেল সেট 2 নিয়ে হাজির হয়েছি যেখানে আমি তোমাদের এই সেমিস্টারের উপরে অনেকগুলো 8 থেকে 10খানা মডেল সেট কোয়েশ্চেন সেট করব। তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর। তো চলো আমরা দেরি না করে এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করি সামনে পরীক্ষার জন্য। তো চলো, বলা হচ্ছে কি সেমিস্টার 1 তোমাদের প্রশ্ন হবে কত 35 মার্কসের কোয়েশ্চেন হবে এবং তোমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তর নেবে। দেখেন তোমাদের টোটাল মার্কস হচ্ছে 35। বলছে আলফা বৈচিত্র্য বলতে কি বোঝো? তো আলফা বৈচিত্র্য বলা হয় কমিউনিটি বৈচিত্র্য বলা হয়ে থাকে। বলছে আলফা বৈচিত্র্য বলা হয় একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে, কমিউনিটি কাকে বলা হয়? অনেকগুলো পপুলেশন মিলে কমিউনিটি তৈরি হয়, অনেকগুলো স্পিসিস মিলে তৈরি পপুলেশন, অনেকগুলো পপুলেশন মিলে কমিউনিটি হয়। একটা কমিউনিটির মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে কমিউনিটি বৈচিত্র্য বলা হয়ে থাকে। 2 নম্বর কোয়েশ্চেন, যেটি উপস্থিত ভাইরয়েড হচ্ছে কাকে বলা হচ্ছে? একটা ভাইরয়েড যে নর্মালি কি হয়, একটা ভাইরাসের চারিদিকে একটা ক্যাপসুলের আবরণ থাকে, সে আবরণের মধ্যে তোমার কি থাকে? ডিএনএ বা আরএনএ থাকে। এবার এই আবরণ যদি না থাকে তাহলে নগ্ন হবে। এবার প্রোটিন আবরণবিহীন আরএনএ অণুকে ভাইরাস বলা হয়। যেমন যেমন এক্সাম্পল হচ্ছে পোটাটো স্পেন্ডেল টিউবার ভাইরাস, ESTV। 3 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন রাজ্য মনেরার অন্তর্ভুক্ত জীবদের প্রযোজ্য নয়? তারা মাইটোসিস পদ্ধতি না, এরা হচ্ছে কি জাস্ট দ্বিবিভাজন পদ্ধতি, অর্থাৎ এটা ব্যাকটেরিয়ার কোষ ডিএনএ। এবার এরা কি করছে? জাস্ট খাঁজ তৈরি করছে, এরকমভাবে খাঁজ তৈরি করলো এবং পরস্পরের সঙ্গে সেপারেট হয়ে গেল, অর্থাৎ এটাকে বলা হয় দ্বিবিভাজন পদ্ধতি। সুতরাং এদের মাইটোসিস পদ্ধতি হয় না। তো অ্যান্সার ভুল। তারা কমপক্ষে 3 থেকে 5 মিলিয়ন বছর আগে উৎপন্ন। প্রথম জীব হচ্ছে কি ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে এটা। তারপর হচ্ছে কি তারা কোষীয় গঠন এবং প্রোক্যারিওটিক ধরনের। এরা অটোট্রপিক বা হেটারোট্রপিক, যেমন ক্লোরোবিয়াম ক্লোরোককিন, এটা হচ্ছে অটোট্রপিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর বাকিগুলো সব হেটারোট্রপিক হয়। তো এখানে অ্যান্সার হচ্ছে কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে এ নম্বরটা ভুল। এরা দ্বিবিভাজন পদ্ধতিতে তোমার জনন সম্পন্ন করে। 4 নম্বর বলছে একটা উপনিবেশ গঠনকারী শৈবালের নাম, সেটা হচ্ছে ভলভগ করে একটা বড় কলোনি, যখন প্রতিকূল পরিবেশে এরা একসাথে সবাই বসবাস করে একটা নির্দিষ্ট একটা সিস্টেম বা কাভারের মধ্যে, বলে কলোনি তৈরি করে কলোনিয়াল বা উপনিবেশ গঠনকারী শৈবাল বলা হয়। 5 নম্বর হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাদের পুংকে এবং বহনের জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে জল, কারণ ব্রায়োফাইটাকে এমনিতে উভচর বলা হয় এবং এদের কি ফ্লাজেল্লা যুক্ত অর্থাৎ এরকমভাবে তোমার ফ্লাজেল্লা যুক্ত কি থাকে, এদের পুং জননতন্ত্র থাকে, বলে কি হয় এতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় জননের সময়। 6 নম্বর বলছে নিম্নলিখিত প্রাণীদের তাদের গুণগত বৈশিষ্ট্য সঠিকভাবে সাজাও। তাহলে মেটামেরিক সেগমেন্ট কার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অ্যানলিডা প্রাণীদের মেটামেরিক সেগমেন্ট বলতে যখন খণ্ডটা রিংটা শুধু শরীরের বাইরে থেকে থাকে না, সেটা ভিতরের দিকেও থাকে, যেমন কেঁচো জোঁক। কিন্তু যকৃৎ কৃমি হচ্ছে কি প্ল্যাটিহেলমিনস চ্যাপ্টা ধরন হয়, সেটা ভুল। শ্বসনতন্ত্র শ্বাস নেওয়ার ক্ষমতা। এবার আরশোলা ট্রাকিয়া রয়েছে, আরশোলার জন্য কি আলাদা সিস্টেম রয়েছে? ট্রাকিয়া। কিন্তু ফিতাকৃমি বা স্টার ফিশের এর মধ্যে এরা কি করে? এরা হচ্ছে ডিফিউশন প্রসেস, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় থ্রু স্কিন মানে দেহতলের মাধ্যমে এরা শ্বসন করে। সুতরাং ফিতাকৃমি স্টার হবে না। দ্বিপার্শ্বীয় প্রতিসম, এখানে হাইড্রা হচ্ছে নিডারিয়ার অন্তর্গত, তো হাইড্রা এখানে রেডিয়াল সিমেট্রি দেখায়। ফিতাকৃমি এবং সিয়ারচিন এবং ফিতাকৃমি এরা কি হচ্ছে বাইলেটারাল সিমেট্রি, হ্যাইড্রা হবে না। সন্ধিপথ চিংড়ি মাছ, সেন্টিপিড, গঙ্গা ফড়িং, তাহলে সন্ধিপথটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর হচ্ছে সেলফিশ হচ্ছে যে সমস্ত মাছের উপরে খোলস থাকে, তো এটা প্রধানত কি মৎস্য নয়, এটা প্রধানত মোলাস্কা। আবার সেলফিশটাকে আর্থ্রোপোডা ফাইলামের ক্রাস্টেসিয়া গোত্রের মধ্যে ফেলা হয়। আর্থ্রোপোডা ফ্যামিলির ক্রাস্টেসিয়া ক্রাস্টেসিয়ার মধ্যেও ফেলা হয়।
আবার তোমার একে ইকাইনোডার্মাটার মধ্যে ফেলা হচ্ছে, ইকাইনোডার্মাটা। তাহলে শেলফিশটা প্রধানত মোলাস্কা যাদের উপর কভার থাকছে, কিন্তু এরা ক্রাস্টেসিয়ার অন্তর্গত ক্লাসের মধ্যে ফেলা হয়, আবার ইকাইনোডার্মাটার মধ্যেও ফেলা হয়। তারপর সিলভার ফিশটা সন্ধিপদ প্রাণী, ঠিক আছে। তারপর হচ্ছে কি কাটল ফিশ, এটা কম্বোজি প্রাণী, কাটল ফিশটা হচ্ছে কম্বোজি মানে হচ্ছে কোনটা, মোলাস্কা, এটা ঠিক আছে। স্টার ফিশ কন্টকতকি, তাহলে এই তিনটা ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। যদি একটি জীবন্ত কেঁচোর দেহের ভিতরের অংশ আঘাত না করে কেবলমাত্র উপরিতলে ছুঁচ দ্বারা ছোঁচানো হয়, তবে তার থেকে যে তরল পদার্থ বেরিয়েছে, রেশন তরল, হিমোলিম, সিলোমিক তরল, স্লাইমিক মিউকাস বেরিয়ে আসে। 9 নম্বরে যে অঞ্চল থেকে মনোরম সৃষ্টি হয়, মনোরম অঞ্চল রিজিয়ন অফ ম্যাচুরেশন, যেটা পরিপক্ক স্থায়ী অঞ্চল, সেখান থেকে রুটগুলো গ্রো করছে। সুতরাং কি বলছে, তোমার স্থায়ী অঞ্চল থেকে কোষ বিভাজনের, এটা হচ্ছে মেরিস্টেমেটিক ডিভিশন। এখানে আবার রয়েছে কুইসেন্ট সেন্টার, যেখানে তোমার বিভাজন হবে না। তবে 10 নম্বর যে পুষ্পবিন্যাস তরুণ পুষ্প নিচে এবং প্রবীণ পুষ্প, মানে যেখানে কি হয় উপরের দিকে তোমার তরুণ পুষ্প নিচে থাকে, মানে উপরের দিকে ফুল থাকে, যার ফলে ইয়াং ফ্লাওয়ারগুলো নিচের দিকে এবং ওল্ড ফ্লাওয়ারগুলো উপরের দিকে জন্মায়। ওল্ডগুলো উপরের দিকে জন্মাবে এবং ইয়াংগুলো নিচের দিকে জন্মাবে। যেটা হচ্ছে কি তোমার বেসিপেটাল, এটা বলে বেসিপেটাল টাইপ অফ গ্রোথ। সেখানে হচ্ছে কি তা কার ক্ষেত্রে, রেসিমোজ মানে হচ্ছে যার উপরের দিকে ফুল থাকবে না, সেটা উপরের দিকে গ্রো, সাইমোজ। তারপর দেখো এখানে মুসা প্যারাডি, মুসা এর মুসার পর মানে পত্র দেখতে পাওয়া যাচ্ছে 11 নম্বর কোশ্চেনে, এটা হচ্ছে কি স্প্যাডিক্স বলতে মুসা মানে কি কলা, ব্যানানা। এই ব্যানানার মধ্যে কি দেখতে পাওয়া, স্প্যাডিক্স আরেকটা দেখতে পাওয়া যায় কচুর মধ্যে। এখানে কি থাকে, এই যে পেডাঙ্কেল থাকে, স্পেথ বা আবরণ থাকে কভার, তারপরে স্প্যাডিক্স থাকে ভিতরের দিকে, যেমন ফ্লাওয়ারগুলো ক্লাস্টার হয়ে থাকে এই জায়গাটাতে। তারপর ক্যাপিচুলাম, দিস ইজ ক্যাপিচুলাম, যেটা সানফ্লাওয়ার দেখতে পাওয়া যায়, ডালিয়া দেখতে পাওয়া যায়। তারপর করিমটা হচ্ছে এরকম টাইপ হচ্ছে করিমটা দেখতে পাওয়া হচ্ছে কোথায়, করিম পাওয়া হচ্ছে ক্যান্ডি টাফট উদ্ভিদে দেখতে পাওয়া যাচ্ছে এই গাছটা। তারপর হচ্ছে কি ক্যাপিচুলাম, মুসাপ্যাডিক্স এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে স্প্যাডিক্স। এবার ক্যাপিচুলাম হচ্ছে এটা, যেটা আমরা কি ডালিয়ার ক্ষেত্রে পাই বা সূর্যমুখীর ক্ষেত্রে পাই, পলিকেসিয়াল সাইন। তো পলিকেসিয়াল সাইন দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, এটা হচ্ছে আমাদের ডুমুরের মধ্যে হাইপ্যানথোডিয়াম দেখতে পাওয়া যায়, ডুমুরের মধ্যে হাইপ্যানথোডিয়াম দেখতে পাওয়া হবে না, ডুমুরের মধ্যে কি হাইপ্যানথোডিয়াম দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে হাইপ্যানথোডিয়াম, যেখানে তোমার ডুমুরের ভিতরে ডুমুরের ভিতরে তোমার সমস্ত ফ্লাওয়ারগুলো অবস্থান করছেন। তারপর হচ্ছে ক্যাপিচুলাম কোথায় পাওয়া গেল, কোথায় সানফ্লাওয়ার সূর্যমুখীতে পাওয়া গেল। করিম পাওয়া গেল ক্যান্ডি টাফটে। আর তোমার পলিকেসিয়াল সাইম পাওয়া হচ্ছে ক্যালোট্রপিস অর্থাৎ আকন্দ, ক্যালোট্রপিস প্রোসেরা। তারপরে শালগম হচ্ছে আমাদের কি ন্যাপিফর্ম, শালগমকে বলা হচ্ছে কি শঙ্খবকার, ন্যাপিফর্ম হচ্ছে শালগম হচ্ছে ন্যাপিফর্ম। শঙ্খবকার বলা হয় তোমার এটা কনিক্যাল বা এটা গাজর, ডায়োকাস ক্যারোটা। কন্দাল পাওয়া গেল নডিলেটেড রুট, অর্থাৎ পাওয়া যাচ্ছে আমার কোথায়, কন্দাল পাওয়া গেল রাঙা আলু বা আইপোমিয়া বা রাঙা আলু যেটাকে বলা হচ্ছে। আর মূলাকার পাওয়া গেল মূলোর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের র্যাফানাস মূলো। 13 নম্বর হচ্ছে নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, অধিগর্ভ প্রকৃতির গর্ভ, অধিগর্ভ এবং অধগর্ভ। অধিগর্ভ মানে হচ্ছে যখন তোমার গর্ভাশয়টা কি করে নিচের দিকে বসত করে, অন্য জিনিসগুলো যেমন ক্যালিক্স, কোরোলা এগুলোর সঙ্গে উপর থেকে সৃষ্টি হচ্ছে, পুঙ্গেশ্বর, গর্ভকেশ্বর সব উপর তৈরি হচ্ছে, আর এটা তোমার কি এর নিচের মধ্যে রয়েছে, অধিগর্ভ হলো এটা ওভারি। তারপর হচ্ছে কাণ্ডে শাখানিত রোমের উপস্থিতি, পুষ্পে বহুপ্রতিসম প্রকৃতির,
মালবেশী গোত্রের বৈশিষ্ট্য নয়, তাহলে যৌগিক প্রকৃতির পত্র এদের থাকে না। সোনানাশ্রী গোত্রের উদ্ভিদের ফুলগুলো হচ্ছে কি সমাঙ্গ প্রকৃতির, মানে একই রকম দেখতে হয়, প্রতিসম, এবং হচ্ছে কি সমাঙ্গ অপ্রতিসম, দলমণ্ডল যুক্ত প্রকৃতির নলাকার, দলমণ্ডল এদের যুক্ত প্রকৃতির এবং নলাকার। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে নিচের কোনটি মৃত কোষ দ্বারা গঠিত, এটা ফেলেম হচ্ছে মৃত কোষ দ্বারা গঠিত। সংযুক্ত নালিকা মণ্ডল হচ্ছে এখানে জাইলেম ও ফ্লেম পাশাপাশি অবস্থান করবে, যদি ক্যাম্বিয়াম থাকে তবে সেটা হয়ে গেল কি ক্লোজড, আর ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে ক্লোজড, আর ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে হচ্ছে ওপেন। ওপেন পাওয়া হচ্ছে ডাইকটে, আর ক্লোজ হচ্ছে মনোকটে। এখানে কি হলো তাহলে, এখানে একসাথে যখন জাইলেম ফ্লেম পাশাপাশি অবস্থান করবে তখন সেটা ক্লোজড কনজয়েন্ট। 17 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়, প্রোক্যাম্বিয়াম প্রাথমিক ভাজক কলা নয়। 18 নম্বর যে কোষ অ্যাডিপোজ কলায় ফ্যাট সঞ্চয় করে তাকে অ্যাডিপোসাইট বলা হয়। 19 নম্বর বলছে ফাইব্রিনোজেন ব্যতীত প্লাজমাকে সিরাম বলা হয়। 20 নম্বর বলছে রেচন কার্যের নিরীক্ষে ব্যাং কোন জাতীয় প্রাণী, ব্যাং হচ্ছে ইউরিয়াটোলিক, কারণ এরা ইউরিয়া ত্যাগ করে। অ্যামোনোটোলিক কারা, ফিশ মাছেরা। তারপর হচ্ছে ইউরিকোটোলিক কারা, যেমন হচ্ছে তোমার ক্যামেল, যারা পেটের মধ্যে খুব কম পরিমাণে জলকে বাইরে বের করে দেয়। 21 নম্বর হচ্ছে নিচের কোন কোষ অঙ্গাণুটি শর্করা থেকে শক্তি গ্রহণ করে এটিপি তৈরি করার জন্য দায়ী ছিল, মাইটোকন্ড্রিয়া। 22 নম্বর যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায় রাইবোজোম, শুধু প্রোক্যারিওটিক কোষ থাকে 70s, ইউক্যারিওটিক কোষ থাকে তোমার 80s। নতুন কোষ তৈরি হয় ব্যাকটেরিয়ার সন্ধানের ফলে, পুরনো কোষের পুনরুৎপাদনের ফলে, আগের কোনো কোষ থেকে, তার আগের কোনো কোষ থেকে বা প্রি এক্সিস্টিং সেল থেকে নতুন কোষের তৈরি। এটা কে ছিল, এটা ছিল রুডলফ ভার্চাও। তারপর কেন্দ্রীয় ভ্যাকুয়াল কি বল হয়, টেনোপ্লাস্ট ঘিরে থাকে। রবার্ট হুক কি আবিষ্কার, কোষের আবিষ্কার করেছে প্রথম রবার্ট হুক। অ্যাসিডাবলের সবচেয়ে বৃহত্তম উদ্ভিদ কোষ। রবার্ট ব্রাউন সবচেয়ে বৃহত্তম প্রাণী কোষ হচ্ছে কি উটপাখির ডিম। অ্যাসিডাবলের হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল। প্রোটিন বস্তু কারখানা রাইবোজোমকে বলা হয়। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষ শক্তিঘর বলা হয়। সবচেয়ে নিচের কোনটি পলিমেরিক নয়, তাহলে পরে লিপিডের মধ্যে কোনো রকম প্রোটিনের মধ্যে যেমন পেপটাইড বন্ড থাকে, এই পেপটাইডের বন্ডের মাধ্যমে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। বহু শর্করার ক্ষেত্রে কী থাকে, এখানে তোমার ডাইসালফাইড বন্ড থাকে, মানে এখানে বহু শর্করার ক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, গ্লাইকোসাইডিক বন্ড। তারপর এখানে কী হচ্ছে ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে নিউক্লিওটাইডগুলো যুক্ত থাকে, ডাইএস্টার। লিপিডে কোনো রকম বন্ড থাকে না, এরা শুধু হাইড্রোফোবিক ধর্মের জন্য, জলবিরোধী ধর্মের জন্য গঠন তৈরি করে। এরকম গঠনগুলি তৈরি করে ওরা, সেটা হচ্ছে হাইড্রোফোবিক ধর্ম, অর্থাৎ জলাকর্ষ অংশ জলের দিকে থাকে আর জলবিকর্ষ অংশ জলের উপর দিয়ে চলে আসে। লালারসে অ্যামাইলেজ সূচক পাচক রসের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা, কারণ অ্যাসিডিক, কারণ লালারসে পিএইচ এর মাত্রা কত থাকে, সেটা থাকে 6.8 বা 6.58 থাকছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড পিএইচ হতো 1.2। তাই যে লালারসটা এখানে অ্যাক্টিভ থাকে এখানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। 28 নম্বর সাবস্ট্রেট উৎসেচক ক্রিয়া, অর্থাৎ এখন এনজাইম প্লাস সাবস্ট্রেট কি তৈরি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, আলটিমেট প্রোডাক্ট তৈরি হয়। যেমন লিপিডের উপরে কাজ করে কে, লাইপেজ এনজাইম। প্রোটিনের উপরে কাজ করে প্রোটিয়েজ। তারপর কার্বোহাইড্রেটের উপরে কাজ করে অ্যামাইলেজ। তাহলে এক একটা সাবস্ট্রেটের উপরে এক একটা এনজাইম কাজ করবে, তাহলে এটা সর্বদা নির্দিষ্ট। 29 নম্বর ডিএনএতে ইউরাসিলের পরিবর্তে কি থাকে, থাইমিন থাকে। 30 নম্বর কোষ পর্দার গঠনগত উপাদান হল কি, ফসফোলিপিড, ডি নাম্বার অ্যান্সার। কোনটি লাইপেড উৎসেচকের দ্বারা সাবস্ট্রেট, সেটা হচ্ছে কি লাইপেড স্নেহ পদার্থ। যাদের দ্বারা অ্যাক্টিভ স্নেহ অণু তৈরি হয় তাদেরকে অ্যাক্টিভ গ্লিসারল অণু, 3টি ফ্যাটি অ্যাসিড অণু দেখতে হয় কেমন, CH2 O বন্ড, C ডাবল বন্ড O বন্ড CH2 এর করতে করতে CH লাস্টে। এবার কি O C ডাবল বন্ড O, এটাকে বলা ইথার বন্ড, এস্টার বন্ড। তারপর হচ্ছে কি CH2O C ডাবল বন্ড O,
হলো CH2 CH3। তাহলে এখানে কি হলো, একটার মতো গ্লিসারল অণু থাকলো এবং এখানে কি আর কি থাকলো, আর ফসফোডাইস্টার এখানে হাইড্রোকার্বন চেন থাকলো, আর মধ্যে এটা হচ্ছে তোমার এস্টার বন্ড, এস্টারিফিকেশন রিঅ্যাকশন বলা হয়। এই তিনটে বন্ড তৈরি করার জন্য 3টে H2O বেরোবে। এটাকে ট্রাই অ্যাসাইল গ্লিসারল বলা হয়। আমরা খাবার খাই ট্যাগ হিসেবে, সেগুলো প্রথমে একটা ফসফেট হাইড্রোকার্বন চেন বেরিয়ে গেল, তখন ডায়াসাইল গ্লিসারলে কনভার্ট হলো, আরেকটা বেরিয়ে গেল মোনোঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট হলো, তারপর কি হলো আলটিমেট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ভেঙে গেল, তার মধ্যে শোষণ হলো। কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ সেটা হচ্ছে এস দশা। একটি কোষ কতবার মাইটোসিস পদ্ধতি বিভাজিত? 64টি কোষ। তার 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে এখানে 64। n হচ্ছে কি নাম্বার অফ জেনারেশন। ওকে, তাহলে n 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 6, তাহলে n ইকুয়াল টু 6 অ্যান্সার। এই হলো তোমার মডেল সেট কোয়েশ্চেন নাম্বার 2। এরপরে পরবর্তী পার্টগুলো তোমাদের কাছে চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো দেখে জানাও কমেন্ট বক্সে, এবং আর কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।